আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 562 এনডি ব্যাচের 21 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, হ্যাঁ, গত ক্লাসটা দেখেছিলেন সবাই? হুম, শোনা যায় আমার কথা? ভাইয়া দেখেছি। কিন্তু ভাইয়া আমি যেটা ইনস্টল করেছি ওখানে এডিট করার সময় আপনাদের যেটা আছে না যে এডিট উইথ এলিমেন্টস আমার ওটা আসেনি। আপনি প্লাগইনগুলো ইনস্টল করেন নাই? ভাইয়া প্লাগইনও ইনস্টল করেছি, নতুন একটা থিম নিয়েছি, প্লাগইন ইনস্টল করেছি, তারপর সিএসএস এর যেটা ওটাও ইনস্টল করেছি, কিন্তু কেন জানি ওই অপশনটা আসছে না। আচ্ছা, প্লাগইন শুধু ইনস্টল করলে হবে না, অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করেছিলেন? জি ভাইয়া, অ্যাক্টিভেট করেছি। আচ্ছা, আপনার প্রবলেমটা আমি ক্লাসের শেষের দিকে দেখব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আর বাকিদের কি অবস্থা? জি ভাইয়া করছি। একটু 19-20 মিনিট আর কি, এমনিতে মোটামুটি সবকিছু করতে পারছি, আন্ডারলাইনটাও দিতে পারছি, আবার যে টেক চিহ্নটাতে যে হোভার করলে রাউন্ড শেপ পাবে সেটাও করতে পারছি। আচ্ছা, আর আর বাকিরা? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার পেজে 5টা পেজের মধ্যে কোনটা কাজ নামে একটা পেজ বানাচ্ছি, ওটা উপরে শো করছে না রাইট সাইডে। আচ্ছা, আর এমনি তারপর সবকিছু ফ্রন্ট, ঠিকঠাক আছে? হ্যাঁ সব মোটামুটি অত শব্দ করতে পারিনি, কয়েকটা করছি আর কি। আচ্ছা, তারপর ইভা ইভা ম্যাম আছেন ক্লাসে? লিফট। মাহমুদ হাসান? আমি হলো ক্লাসগুলো ভিডিওতে সবকিছু করছি ভাইয়া, কিন্তু কালকে ক্লাসটা সম্পূর্ণ দেখা হয় নাই, কিন্তু ব্লগ কিভাবে করছেন ভাইয়া ওইটুকু পর্যন্ত করছি। আচ্ছা, তো যেটা ইয়া আছে সম্পূর্ণটাই করে নেবেন। আচ্ছা, আজকে আমরা প্রথমে পিএইচপি নিয়ে আলোচনা করব, যে পিএইচপিতে কিভাবে কোনো কিছু আউটপুট দেখানো যায় এবং পিএইচপিটা কি, আর কি কারণে আমরা পিএইচপিটা শিখব, ঠিক আছে? আর এটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ফোল্ডার বানাই। ভাই একটা কোশ্চেন ছিল বলেন। ভাইয়া, ওই মাহমুদ চৌধুরী ভাইয়া তো একটা লিঙ্ক পাঠাইছিল যে ওনার যে সাইটে করছে ওটা দেখাচ্ছিল ভাই, ওটা কিভাবে করছে? ওটা ওনার ডোমেইনে রাখছে, ওনার ডোমেইন হোস্টিং আছে, ওই জায়গাতে রাখছে, এই কারণে দেখা যাচ্ছে। 21। কিভাবে করলাম ভাইয়া? আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, পিএইচপি কি, পিএইচপি যদি বলি, ক্লাসে আসলো কি আবার? আচ্ছা, পিএইচপি হলো একটা সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটার মাধ্যমে আমরা কি যে কোনো ওয়েবসাইট ডাইনামিক করতে পারবো। আর এটা সার্ভার স্ক্রিপ্টিং কেন? আমি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি তার আগে পিএইচপিটা একবার রান করেছিলাম, যে পিএইচপি ইন্ডেক্স ডট পিএইচপি, ওখানে যদি কোনো কিছু আমরা লিখি ওটা কি সরাসরি রান করা যায়? যেভাবে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল বা অন্য যেই এইচটিএমএল ফাইলটা বানাই, ডাবল ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যায়, এটাতে কিন্তু করা যায় না, তাই না? আচ্ছা, আর পিএইচপিতে সর্বশেষ ভার্সন যেটা আপডেট লেটেস্ট চলতেছে 7, এরপর এইটা নোটপ্যাডে তো আপনি কোড করতেছেন, বাট রান করার জন্য এটার ভিতরে যে কোডটা করলেন, এটা আউটপুট দেখানোর জন্য আমাদের কি করতে হচ্ছে? একটা সার্ভারের মধ্যে রাখতে হচ্ছে না? হুম হ্যাঁ 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 হ্যাঁ। হুম আর পিএইচপি করার আগে, ঠিক আছে, পিএইচপি করার আগে আমাদের যা যা জানা উচিত, যে কি কি জানা উচিত, সেটা হচ্ছে এইচটিএমএল, 2 হচ্ছে সিএসএস, 3 হচ্ছে জাভা স্ক্রিপ্ট। এখানে আমরা কি কি জানি?
HTML CSS আমরা ভালো মতোই জানি, তাই না? জাভাস্ক্রিপ্ট হয়তো বা অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানি না, বাট মোটামুটি জানি যে কিভাবে ভেরিয়েবল ধরতে হয়, যে বেসিক কাজগুলো এগুলো কিন্তু আমি আপনাদের দেখাইছি। ওকে, আর এরপর আমি যদি বলি যে পিএইচপির ফুল মিনিং কি, সেটা হচ্ছে হাইপারটেক্সট প্রি প্রসেসর। ঠিক আছে, এটা হচ্ছে পিএইচপির ফুল মিনিং। আর পিএইচপি অত্যন্ত একটা আকর্ষণীয় এবং পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। আর এটা এত জনপ্রিয় আর পপুলার হওয়ার কেউ কারণ বলতে পারবেন যে এত পপুলার কেন এটা পিএইচপিটা? সেটা হচ্ছে আমি বলি। আমার কাছে মনে হয়েছে তুমি হুম, হোস্টিং এর কারণে মনে হয়। না না, হোস্টিং এর জন্য না। সেটা হচ্ছে আমাদের এই যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি তার আগে আমি দেখাইছি আপনাদের যে ওয়ার্ডপ্রেসটা কি, পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার 34%-এরও বেশি ওয়েবসাইট কি ওয়ার্ডপ্রেসে বানানো না? আর এই ওয়ার্ডপ্রেসটা আবার কি আমাদের পিএইচপি থেকে বানানো, আমাদের না, এই পিএইচপি থেকে। আর আমরা যদি বলি, আমি যদি আপনাদের বলি যে এই বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কি, বলতে পারবেন? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ফেসবুক, তাই না? আর এই ফেসবুকে, হ্যাঁ, এটা যে ফেসবুকটা বানাইছে ওখানে ওরা পিএইচপি ইউজ করেছে, পুরো 100% না, তবে পিএইচপি ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কারণ। আর ইউজারের জন্য মনে হয়। আচ্ছা, আমি যেটা বলতেছি এটা আগে শুনেন, তারপর আপনার যে ইয়াটা এটা পরে এক্সপ্লেন করেন, ঠিক আছে? আর পিএইচপি কি কি ধারণ করতে পারে, অর্থাৎ পিএইচপির মধ্যে আমরা কি কি কোড করতে পারি? পিএইচপির মধ্যে আমরা এইচটিএমএল করতে পারবো, সিএসএস করতে পারবো, তারপর জাভাস্ক্রিপ্টের কোডও এখানে কাজ করবে। এরপর কি, পিএইচপি যেহেতু পিএইচপির কোডও এখানে কাজ করবে। বুঝা গেছে? আর পিএইচপিতে কিভাবে কাজ করে, পিএইচপিতে কোনো কোড লিখলে এটা আগে কি সার্ভারে এক্সিকিউট করে, সার্ভারে এক্সিকিউট করার পর এর যে ফলাফলটা এটা ব্রাউজারে রিটার্ন করে। কিভাবে দেখেন, আমি যদি এগুলো সব কিছু কেটে দেই, এটা আপাতত মিনিমাইজ করা থাক আমার। আচ্ছা, পিএইচপিটা রান করার জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে, এই যে জেমটা ওপেন করতে হবে না? সেটা হচ্ছে আমি যদি দেখি যে আমার জেম কোথায় আছে, জেম্প অথবা ওয়াম্প যেটা আপনারা ইউজ করেন আর কি, তো আমি জেম্পের মধ্যে যাই, যাওয়ার পর জেম্প কন্ট্রোল, হ্যাঁ এটা আমার অলরেডি ওপেন করাই আছে। তো এখান থেকে আমি কি করতে হবে, htdocs ফোল্ডারের মধ্যে যাইতে হবে, যাওয়ার পর আমরা একটা ফোল্ডার বানাবো যে লার্ন পিএসপি। এখানের ভিতরেই তো আমার যাবতীয় কোড করতে হবে, তাই না? এখানে ধরেন যে আমি একটা ফাইল বানাচ্ছি যে ইন্ডেক্স ডট পিএসপি, আর এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে আমি ওপেন করলাম। এখান থেকে আগেগুলো কেটে দিই। এখানে আমরা কি এইচটিএমএল কোড করতে পারবো না? তো প্রথম দিকে আমি বলেছি যে এখানে কি এইচটিএমএল কোডও করা যাবে। ধরেন যে আমি এখানে দিলাম যে ডক টাইপ এইচটিএমএল, তারপর এইচটিএমএলটা শুরু করলাম, এইচটিএমএল শেষ করলাম, তারপর কি হেড হেড, আর এর ভিতরে আমি দিব হচ্ছে টাইটেল পিএসপি লার্নিং, টাইটেলটা এখানে শেষ। আর এরপর আমাকে দিতে হবে বডি। ঠিক আছে, বডির মধ্যে আমি একটা হেডিং এর মধ্যে বলে দিলাম যে H1 এর মধ্যে আমার থাকবে যে উই লার্নিং পিএসপি H1, সেভ দিয়ে দিলাম। এখন আমি যদি এটা রান করতে চাই, এখানে কি ডাবল ক্লিক করে ওপেন করা যাবে, অথবা সরি রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন উইথ বা এরকম কোনো কিছু আছে কি? ওপেন উইথ এর মধ্যে কোনো অপশন নেই। তো এই যে আমি কোডটা লিখলাম, এটা এখন আমাকে রান করতে গেলে কি করতে হবে বলেন তো? বলতে পারতেছেন না? তোমাকে এটা আপনার কথা মতো কোন একটা সার্ভারে সেটাকে এক্সিকিউট করতে হবে। হ্যাঁ, আমি তো এই যে সার্ভারের মধ্যেই করতেছি, সেটা হচ্ছে এই যে জেমস সার্ভারের মধ্যে আমি করতেছি না।
আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে তো লোকাল হোস্ট লিখতেই হবে, যেহেতু এটা কি লোকাল সার্ভারের মধ্যে। এই যে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের কি যে ফোল্ডারের মধ্যে আমরা কোডটা করতেছি, কোন ফোল্ডারের মধ্যে আমরা কোড করতেছি, এই যে লার্ন পিএইচপি নামে একটা ফোল্ডার নিয়েছি না আমরা ওয়ার্ডপ্রেসটা রান করার জন্য ওই যেটা করতেছিলাম ডাব্লিউপি প্রজেক্ট, ওইটার দেখার জন্য আমরা কি করেছিলাম লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউপি প্রজেক্ট, মনে আছে? ভাইয়া এই ফোল্ডারগুলো কি htdocs এর ভিতরে নিছেন নাকি? হ্যাঁ, htdocs ফোল্ডারের মধ্যে। এই যে আমি লার্ন পিএইচপি htdocs ফোল্ডারের মধ্যে নিলাম না। মানে যত নতুন নতুন ফোল্ডার করবো তা htdocs এর ভিতরে নিতে হবে। হ্যাঁ, htdocs এর মধ্যে নিতে হবে, নাহলে কাজ করবে না। তো এটা রান করার জন্য আমাকে কি করতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ লার্ন পিএইচপি নামে আমি একটা ফোল্ডার নিয়েছি। এই যে উই লার্নিং পিএইচপি, আর উপরে টাইটেলটাও পেয়ে গেছে যে পিএইচপি লার্নিং। কোনো কারণে আমি যদি এই ইয়াটার যে এখানে যেটা আছে লিঙ্কের মধ্যে আমি যদি এটা লার্ন পিএইচপি ডাবল পি করে দেই, তাহলে কি এটা কাজ করবে? লোকাল হোস্ট স্ল্যাশ লার্ন পিএইচপি ডাবল পি দিয়েছে, এখন যদি এন্টার করি সে কি বলতেছে যে নট ফাউন্ড, দ্য রিকোয়েস্টেড ইউআরএল ওয়াজ নট ফাউন্ড অন দিস সার্ভার। তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গায় যে কোনো একটা ফোল্ডার বানাইতে হবে লার্ন পিএইচপি বা যে কোনো নামের হইতে পারে, যাতে কি আমার আগে যেগুলো ছিল ওগুলোর সাথে মিলে না যায়। নতুন একটা নাম নিব, ওটার ভিতরে আমি একটা ফাইল বানাবো, সেটা হচ্ছে index.php। বানানোর পর এটা যদি আমি আমার কোড এডিটরে ওপেন করি, এর ভিতরে আমার কি যাবতীয় কোড করতে হবে। এখানে যদিও আমি পিএইচপির কোনো কোড লিখি নাই, পিএইচপির কোনো কোড লিখছি এই জায়গায়, আমি জাস্ট কি আমার এইচটিএমএল এর কোড লিখছি এই জায়গায়। এইচটিএমএল তো এভাবে লিখে, তাই না নাজিফা ম্যাম? জি ভাইয়া হবে। আচ্ছা, তো এখন আমি যদি পিএইচপির কোড কোনো কিছু লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, পিএইচপির সিনট্যাক্সটা কিরকম, সেটা হচ্ছে পিএইচপি কোড করার জন্য আমাকে এখানে প্রথমে দিতে হবে লেস দেন গ্রেটার দেন, তারপর দুইটা প্রশ্নবোধক, এর ভিতরে লিখে দিতে হবে পিএইচপি। এটা হচ্ছে পিএইচপির সিনট্যাক্স। এখন এটার মধ্যে আমি যদি কোনো কিছু লিখি, সেটা হচ্ছে যে হ্যালো বাংলাদেশ, সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, এই যে একটা পি বাদ দিয়ে আমি যদি এখন রিলোড করি, এখানে কি বলতেছে, একটা ইরর বলতেছে যে সিনট্যাক্স ইরর আনএক্সপেক্টেড বাংলাদেশ টি স্ট্রিং 2 নাম্বার লাইনে। তার মানে কি আমরা এইচটিএমএল এ যেভাবে ডাইরেক্ট লিখে দিতাম কোড, এখানে কিন্তু ওই রকম ভাবে কাজ করবে না। আর এটা ইকো করার জন্য বা দেখানোর জন্য আমাদের একটা ওদের ইয়া কিওয়ার্ড ইউজ করতে হবে, যেটা আমরা ইয়াতে ইউজ করেছিলাম কি জাভাস্ক্রিপ্টে কোনো কিছু শো করানোর জন্য, মনে আছে? মনে নাই? আমরা কোনো কিছু যদি শো করাইতে চাই জাভাস্ক্রিপ্টে কি লিখেছিলাম? অন ক্লিক। অন ক্লিক, হাই হাই মারবেন আপনারা। কি ইভা ম্যাম আপনি বলতে পারতেছেন না? আইডি ছিল। না, ডকুমেন্ট ডট রাইট লিখতাম না, ডকুমেন্ট ডট রাইট দিয়ে সামথিং, সেটা হচ্ছে আমি যদি কন্ট্রোল জেড করি, এখানে লিখতাম না এভাবে যে স্ক্রিপ্টের মধ্যে ডকুমেন্ট ডট রাইট, আর এখানে যদি আমি বলে দিই সামথিং, এখন এটা দেখাবে আমার সামথিং দিয়ে যদি রিলোড করি আমি, এই যে সামথিং দেখা যাচ্ছে এই জায়গায় এভাবে। আর এটা যদি আমি ডাইরেক্ট লিখতাম দেখাইতো, এটা যা স্ক্রিপ্টে এইভাবে কোনো কিছু দেখাইতে হয় না। আর আমি যদি এখানে আইডি কখন ইউজ করব, আমি যদি এই টেক্সটটা এই জায়গায় বসাইতে চাই, তাহলে কি করতে হবে বলেন তো? আপনারা তো জাভা স্ক্রিপ্ট দেখি ভুলে গেছেন, প্র্যাকটিস করেন নাই কেউ। শহীদুল ভাই, হ্যাঁ আমি এখানে এই যে স্ক্রিপ্টের মাধ্যমে একটা টেক্সট এই জায়গায় বসাবো, তাহলে কি করতে হবে আমার? প্রথমে একটা আইডি ধরতে হবে। আমি যদি নেই হেড, তারপর কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই
আইডি, আইডির মধ্যে কি দিতে হবে? হেড। আর এটার ইনার HTML এ আমি বলে দিব যে হ্যালো 562 ব্যাচ। এখন সেভ দিয়ে যদি রিলোড করি, পাইছে হ্যালো 562 এনডি ব্যাচ। তো এখানে কি আমরা HTML ও লিখতে পারতেছি, আবার কি জাভাস্ক্রিপ্ট কোডও করতে পারতেছি। আর এটা যদি আমরা স্টাইল করতে চাই, স্টাইল করতে পারবো। সেটা এখানে ইনলাইন স্টাইলই করতেছি আমি, যে স্টাইল ট্যাগের মধ্যে। এখন বলেন তো যে এখানে যে হেডিংটা আছে এটার কালারটা আমি রেড কিভাবে করব, বলতে পারবেন? এটা তো ভাই H1 এটাকে ধরলে ইয়া ধরে করে দেওয়া যায় বা ক্রিয়েট হতে করে দেওয়া যায়। সেটা আমরা ডাইরেক্ট H1 এর মধ্যেও করতে পারি, আবার কি ওই যে হ্যাক্স হেড এটাও বলতে পারি। এটা কালার আমি দিয়ে দিলাম রেড। সেভ দিয়ে যদি আমরা রিলোড করি, তার মানে কি যে পিএইচপিতে আমরা সবকিছু করতে পারতেছি, HTML ও লিখতে পারতেছি, CSS ও করতে পারতেছি, জাভাস্ক্রিপ্টও করতে পারতেছি। বাট আমরা পিএইচপির মধ্যে পিএইচপির কোনো কিছুই রান করতে পারতেছি না। তো দেখি যে পিএইচপিতে কোনো কিছু দেখাইতে গেলে আমাকে কি করতে হবে। সেটা হচ্ছে কিভাবে সিনট্যাক্সটা এটার, এই যে লেস দেন গেটার দিয়ে দিয়ে এর মধ্যে দুইটা প্রশ্নবোধক দিবেন, তারপর পিএইচপি লিখবেন, ইন্টার দিবেন, আর এখানে ডাইরেক্ট লিখে দিবেন যে ইকো ইকো হ্যালো এলইডিপি। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, দেখা যায় যে হ্যালো এলইডিপি। এখানে কি আর কোনো এরর দেখাচ্ছে আমার? আর আমি যদি এটা না দিতাম, সেভ দিয়ে যদি রিলোড করতাম, তখন কোনো কিছু দেখা যাচ্ছে না, কোটেশনের ভিতরে আছে, এই কারণে কি রং বলতেছে না। আর এটাই আবার আমরা কি আরেকভাবে ওপেন করতে পারি, দেখাইতে পারি। সেটা হচ্ছে কিভাবে, যে প্রিন্ট হ্যালো স্টুডেন্ট। সেভ দিয়ে যদি রিলোড করি, দেখেন দেখা যাচ্ছে। তো আমরা কি কোনো কিছু এই যে পিএইচপিতে আউটপুটে দেখানোর জন্য কি কি ইউজ করতে পারি, একটা হচ্ছে ইকো আর একটা হচ্ছে প্রিন্ট। আর দুইটার মধ্যে তাহলে ডিফারেন্স কি? ডিফারেন্স খুব বেশি একটা নাই, যে এটাও তো আমার আউটপুট দেখাচ্ছে, এটাও আউটপুট দেখাচ্ছে। ডিফারেন্সটা হচ্ছে যে ইকোর মধ্যে আমরা একসাথে অনেকগুলা প্যারামিটার পাস করতে পারি, বাট প্রিন্টের মধ্যে না। যেটা এখন আপনারা বুঝবেন না আমি বললেও। আর ইকো প্রিন্টের তুলনায় ইকো আউটপুটটা তুলনামূলক একটু তাড়াতাড়ি আউটপুটটা দেখায় আর কি। যদিও এই কয়েকটা কন্টেন্টের মধ্যে এটা বোঝা যাবে না, যে আমি যদি এখানে ইকো দেই, আর ইকো দেওয়ার পর যে হ্যালো টিচার্স দেই, এখানে সেভ দেওয়ার পর যদি আমি রিলোড করি, দুটো কিন্তু একসাথেই লোড হচ্ছে, তাই না? আর এই লাইনটা আমি যদি ডিফল্ট ভাবে নিচে নামাইতে চাই, তাহলে কি ইউজ করতে পারি এই জায়গায়, বলতে পারবেন? বিআর দিতে হবে না ভাই? হ্যাঁ, এখানে আমরা বিআর দিতে পারি। এই যে বিআর দিলাম, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কি নিচে চলে আসবে না? আচ্ছা, তো আমরা পিএইচপিতে কোনো কিছু এখন কি দেখাতে পারবো? আউটপুটে দেখানোর জন্য কি কি করতে হবে বলেন তো, কেউ একজন বলেন। যে কোনো একটা টেক্সট আমি আউটপুটে দেখাইতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? ইকো সামথিং হবে কাজ। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, কই কিছুই তো দেখাচ্ছে না। দিতে হবে তো কোশ্চেন মার্কের পরে আমাকে এখানে পিএইচপি লিখে দিতে হবে, ঠিক আছে? সেভ দিয়ে যদি আমি রিলোড করি, আর সামথিং এর ভিতরে আমরা দেখেন যে HTML এর এই ট্যাগগুলো ইউজ করতে পারি, H1, তারপর কি H1। সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে এটা কি H1 এর ভিতরে চলে আসবে। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, যে এটা কিন্তু H1 এর ভিতরে আছে, বুঝা গেছে? আর না না না, হ্যাঁ কোটেশনের ভিতরে
অথবা আলাদা করেও দেওয়া যাবে, তখন কোটেশনটা আবার ইয়ে করতে হবে, কনকেটিনেশন করতে হবে। আপাতত এইভাবেই দেন। আর আরেকটা জিনিস, আমি যদি কোনো কারণে যে আমার যে এই ফাইলটা আছে, উইথ যেটা নির্দিষ্ট সেক্ষেত্রে কি সেম কোড এভাবে লিখতে হবে? উইথ হাইটটা একটু পরে ইউজ করেন। উইথ হাইট কিভাবে ইউজ করতে হবে ওটা আমি দেখাই দেবো। আপাতত দেখেন যে কোনো একটা টেস্ট আমি জাস্ট শুধু আউটপুটে দেখাইতে চাচ্ছি কিভাবে। এখানে তো আপনি ক্লাস নিয়ে করতেই পারেন, উইথ হাইট দেওয়ার প্রয়োজন নেই এখন। আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে এখান থেকে এই যে এক্সটেনশনটা আছে, এটা যদি আমি পিএইচপি বাদ দিয়ে এইচটিএমএল করে দেই, তো এখন আমার কি দেখাবে আউটপুটে? ধরেন যে লোকাল হোস্ট স্ল্যাশ লার্ন ডট পিএইচপি, আমি যদি এটাই রিলোড করি, তখন কি দেখাচ্ছে যে সামথিং, তারপর কোটেশন দেখাচ্ছে, সেমিকোলন দেখাচ্ছে। মানে কি আমাদের পিএইচপি কোড করতে গেলে অবশ্যই এক্সটেনশনটা কি রাখতে হবে? পিএইচপি রাখতে হবে। তো এই হচ্ছে আমার পিএইচপি। আর এটার ভিতরে আমি একটা ইয়া করি, সেটা ওপেন করি, এটা। আর আমরা যদি এখানে ভেরিয়েবল নিতে চাই, প্রোগ্রামিং এ তো এগুলোই মেইন জিনিস, যে কিভাবে একটা ভেরিয়েবলটা নিয়েই তো কাজ করতে হবে, তাই না? তার আগে বলেন, আমি জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতেছিলাম? বলতে পারতেছেন না কেউ? নাজিফা ম্যাম? ফাংশন দিয়ে ভ্যারিয়েবলের একটা নাম আছে। ফাংশন দিয়ে? হয়। মনে হয়, আচ্ছা। আমরা আর কেউ বলতে পারবেন? আবার একটু বলেন, আমি আগে কথাটা ওই সময় কেটে গেছে, বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আমরা ইয়াতে জাভাস্ক্রিপ্টে একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতেছিলাম। শোনা যায় না? এভাবে লিখতাম না? ভাইয়া স্ক্রিপ্টের ভিতরে লিখতে হ্যাঁ, স্ক্রিপ্টের ভিতরে আমরা ভেরিয়েবল এ দিতাম, দিয়ে একটা মনে করেন যে এটার ভ্যালু দিতাম সামথিং, এইভাবে না? এইটাই তো বলতে পারতেছেন না। আর পিএইচপির ক্ষেত্রে আমরা কি ইউজ করব? সেটা হচ্ছে এই যে ডলার সাইন দিতে হবে ভেরিয়েবল নেওয়ার জন্য, আর যে কোনো একটা নেম দিতে হবে, এ ইকুয়াল, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে যে বাংলাদেশ, সেভ দিলাম। আর এটা যদি এখন আমরা শো করাইতে চাই, তাহলে কি করতে হবে? এটা যদি আউটপুটে দেখাইতে চাই, এভাবে লিখলে কি আমার আউটপুটে দেখাবে সরাসরি? রিলোড যদি করি, দেখাবে না কিন্তু। জাস্ট আমি ডিক্লেয়ার করেছি, আর তো কিছু করি নাই। যে কোয়েরি না, এখানে আমরা ইকো করে ডলার সাইন এ লিখে দিলেই তো এটা আউটপুটটা দেখাবে না? রিলোড যদি করি, এই যে বাংলাদেশ, বুঝেন নাই? আর আমি যদি এইভাবে নিতে চাই, এই যে ডলার সাইন এ দিলাম ইকুয়াল, ধরেন যে দিলাম ঢাকা, আর ইকোর মধ্যে আমি দিলাম হচ্ছে আমি যে আমার বাসা ঢাকা। এখন এটা এটা আমরা কিভাবে এখানে নিয়ে আসবো বলতে পারবেন? জাভাস্ক্রিপ্টে আমি কনকেটেনেশন দেখাচ্ছিলাম যে ডিফল্ট ভাবে আমার একটা টেক্সট থাকবে, এরপরে আমার কি এই ভেরিয়েবলটা নেব, আমি বসাই দেব। এক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখেন, সেটা হচ্ছে আমার বাসা, একটা ডট দিতে হবে, এখানে না, এটা দিতে হবে এই যেখান থেকে ইয়াটা শেষ হয়েছে, এই যে কোটেশনটা শেষ হয়েছে, এরপর আমরা একটা ডট দিব। ডট দেওয়ার পর কি ডলার সাইন এ, মানে এটার সাথে আমি সংযুক্ত করলাম এই ডটটা দিয়ে। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, কি দেখাচ্ছে যে আমার বাসা ঢাকা। আচ্ছা, তার আগে আমরা একটু ডাটা টাইপস নিয়ে আলোচনা করি, তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। সেটা হচ্ছে ডলার সাইন এ ইকুয়ালের ভিতরে আমি দিলাম যে হ্যালো বাংলাদেশ। এটা ডাটা টাইপস কি বলেন তো?
বলেন, আপনাদের জরিমানা করা হবে। কি বলতে পারতেছেন না কেউ? string হ্যাঁ, স্ট্রিং। এটা প্রোগ্রামে যেই ল্যাঙ্গুয়েজই যাক না কেন, সেটা যদি কোটেশনের ভিতরে থাকে এটা তাহলে কি? এটা স্ট্রিং। কি ইভা ম্যাম আপনি আছেন ক্লাসে? বলতে পারতেছেন না কেন? ভুলে গেছেন? আচ্ছা আচ্ছা। আর এটা যদি আমি দেখতে চাই যে এটা স্ট্রিং না কি, সেটা আমরা জাভা স্ক্রিপ্টে দেখছিলাম টাইপ অফ দিয়ে, মনে আছে? যে টাইপ অফের ভিতরে আমি যদি দিয়ে দিতাম যে হ্যালো বাংলাদেশ, তাহলে ওখানে বলে দিত যে এটা স্ট্রিং না কি। আর আমরা পিএইচপিতে এটা দেখবো কিভাবে, যে ভার ডাম্প করে আমরা যদি এখানে $a দিয়ে দেই, তাহলে দেখা যাবে যে এটা আসলে কি ডাটা টাইপটা। এখন যদি আমি রিলোড করি, এখানে প্রথমেই বলে দিচ্ছে কি স্ট্রিং। আর এখানে 16 মানে কি, এখানে কয়টা ক্যারেক্টার আছে। তো আমি যদি ছোট দিই একটা, যে ঢাকা শুধু লিখে দেই ঢাকা, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, কি দেখাচ্ছে এখানে? স্ট্রিং 5টা, ঢাকার মধ্যে 5টা ক্যারেক্টার আছে, 1 2 3 4 5। তো এটা গেল। আর আমি যদি এখন বলি $b ইকুয়াল 1 2 3, এটা ডাটা টাইপস কি? এটা হচ্ছে ইন্টিজার। এখানে যদি বি দেই, বি দিয়ে যদি সেভ দিয়ে রিলোড করি, ডাটা টাইপ কি দেখাচ্ছে? স্ট্রিং এই দেখাচ্ছে। কেন? সেটা আমি আপনাদের বলেছিলাম না যে এটা যতক্ষণ কোটেশনের ভিতরে থাকবে এটা কি স্ট্রিং, তাই না? তো আমরা কি কি ডাটা টাইপস এখানে দেখলাম, এটা হচ্ছে। আর পিএইচপি তে আমরা কমেন্ট করব কিভাবে, জাভা স্ক্রিপ্টে কিভাবে কমেন্ট করতেছিলাম মনে আছে? HTML CSS সেটা হচ্ছে এই যে দুইটা স্ল্যাশ যদি দেই, তাহলে সিঙ্গেল একটা লাইন শুধু কমেন্ট হবে। দেখেন এটা যদি আমি এই জায়গাতে দেই, এই যে একটা লাইন কমেন্ট হয়ে আছে, দেখা যায়। আর আমি যদি অনেকগুলা লাইন কমেন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? একসাথে এখানে একটা স্ল্যাশ দিয়ে স্টার দিতে হবে। আর যেখান থেকে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে এই যে এভাবে, ঠিক আছে? তো আপাতত আমি এগুলো একটাও চাচ্ছি না, জাস্ট আপনাদের দেখাই দিলাম যে কিভাবে কমেন্ট করতে হয়। এটা বাদ দিলাম। আর এখানে আমি বলে দিব যে এটা কি স্ট্রিং, আর এটা নিচেরটা এটাও একটা স্ট্রিং। সেভ দিয়ে যদি রিলোড করি, কোনো প্রবলেম দেখাচ্ছে না? কোনো প্রবলেম নেই, এটা একটা স্ট্রিং। আর এর নিচে আমি যদি আরেকটা নেই, $c এর মধ্যে আমরা বলি যে 1 2 3 4, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এখন কি দেখাবে? হুম, ইন্টিজার দেখাচ্ছে না কেন বলেন তো? ওখানে তো ভাইয়া সি দেন এখানে নেমটা চেঞ্জ করতে হবে, তাই না? ভেরিয়েবলের নেম আমার সি করে দিতে হবে। দিয়ে যদি রিলোড করি, এটা দেখাচ্ছে আমার ইন্টিজার, আইএনটি, আইএনটি থেকে আমার ইন্টিজার। আর ইয়াতে জাভা স্ক্রিপ্টে এটা কি ছিল বলেন তো? বলতে পারতেছেন না? নাম্বার ছিল। এখানে আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার কি ইন্টেজার। আর $d এর মধ্যে আমি যদি নেই হচ্ছে 1 2 3 4.00। আর এটা যদি ভারডাম্প করি, এটা কি বলবে? আমি যদি রিলোড করি, এখানে আনএক্সপেক্টেড বলতেছে যে এখানে আমি সেমিকোলন দেই নাই, সেমিকোলন দিতে হবে প্রতিটা লাইনের শেষে। সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে এটা কি বলতেছে? ফ্লোট। তো আমাদের যদি এই যে ইয়ার সংখ্যার পরে এই ইয়া থাকে, দশমিক থাকে, দশমিকের পর যাই থাকুক না কেন, এটা ডাটা টাইপ হয়ে যাবে ফ্লোট।
সেভ দিলাম। আর এরপর যেটা আমি দেখাবো সেটা হচ্ছে, এটা না বলতে পারলে তো ট্রু অথবা ফলস। এটা ডাটা টাইপ কি বলেন? আর কন্ডিশন, এই ডাটা টাইপ কন্ডিশন আছে, এটা বুলিয়ান। এখন যদি রিলোড করি, এই যে বুলিয়ান, এগুলো আমাদের জানতে হবে তো। আর ফলস দিলেও এটাই দেখাবে। এটা তাহলে আমার ডাটা টাইপস কি হলো? এটা বুলিয়ান, এগুলো মনে রাখবেন। আর ডলার সাইন এফ এর মধ্যে আমি নিলাম হচ্ছে এরে। কিভাবে লিখতে হয় বলেন তো? এরে ধরেন যে অনেকগুলা নাম আমি লিখবো। দেখাই নাই। সেটা হচ্ছে এখানে এভাবে লিখতে হবে যে ঢাকা, বরিশাল, খুলনা, রংপুর, এরকম দিলাম। আর এটার যদি ডাটা টাইপসটা আমরা দেখতে চাই, এখানে অ্যাপ দিয়ে, আর এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কি বলতেছে? এটা ডাটা টাইপস অ্যারে বলতেছে না? এই জিরোর মধ্যে স্ট্রিং আছে ঢাকা, বরিশাল, খুলনা, রংপুর। আর এটা যদি আমরা ইকো করতে চাই, ইকো করব কিভাবে? এভাবে না, ধরেন যে এগুলা তো আমরা ইকো করাইতে পারবো, তাই না? এই যে ডি, ই, এফ। আর এটা যদি আমি ইকো করি, ইকো করে বলে দিই ডলার সাইন এফ, সেভ দিয়ে যদি রিলোড করি, এটা দেখাচ্ছে যে এটা একটা এরে। আর এরে টু স্ট্রিং কনভার্সন, যে এটা এরে থেকে আগে আপনাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে, তারপর এটা কি দেখা যাবে। তো এটা আমরা কিভাবে করব সেটা আপাতত যদি যে কোনো একটা দেখতে চাই, জিরো দেই, সেভ দিয়ে যদি রিলোড করি, কি দেখাচ্ছে? যে ঢাকা, বরিশাল, খুলনা, রংপুর, এভাবে। আর আমি যদি দাঁড়ান একটু ওয়েট করেন, ওয়ান দিই, আনডিফাইন্ড অফসেট। আর এটা যদি কোটেশনের ভিতরে আমরা দেই, সেভ দিয়ে রিলোড করি, আচ্ছা এই যে ইয়াটা আছে এরেটা, এরেটা আমরা আরো দেখেন, এটা শো করানোর জন্য আমরা একটা ইয়া নিতে পারি ফাংশনের মধ্যে। সেটা হচ্ছে আমি যদি বলি যে ইকো ইমপ্লোড, ইমপ্লোডের ভিতরে এফ দিয়ে দেই, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে একটা একটা করে দেখাচ্ছে। আচ্ছা এটা কি ডিফল্ট ভাবে আমাদের শো করবে না, আমাদের কি করতে হবে? এটাকে আগে স্ট্রিং এ কনভার্ট করতে হবে, এরে থেকে স্ট্রিং এ। আপাতত এটা মানে কিভাবে করতে হবে এটা না জানলেও হবে, আমি এটা দেখাবো নেক্সট ক্লাসের দিকে। যে একটা এরে, তারপর এরে তো বিভিন্ন প্রকারে আছে, সব রকমের এরে কিভাবে আউটপুটে দেখাইতে পারে এটা আমি দেখাবো। আপাতত এরে কিভাবে লিখতে হয় বা এরেটা কেমন দেখতে, এটা অন্তত কি আমি আপনাদের বললাম আর কি, যে এই যে এইভাবে, তারপর কি একটা 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 করে দিয়ে দিতে হবে। আচ্ছা এখানে কি একটাই আছে তাই না? এই যে ঢাকা, আর এখানে তো অনেকগুলো ভ্যালু আছে না, যে এরে, এই যে না 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 সেটা না। আমি যদি এখন এখানকার যে অনেকগুলা ভ্যালু আছে, যে আপনি যে কোনো এখানকার একটা দেখাইতে চাচ্ছেন যে খুলনা বা রংপুর, তাহলে কি করবেন? ধরেন যে ইকো, ইকোর মধ্যে আমি দিলাম ডলার সাইন এফ, তারপর দিলাম হচ্ছে এখানে ওয়ান, কোটেশনের ভিতরে ওয়ান দিয়ে দিলাম, দিয়ে যদি সেভ দেই, সেভ করার পর যদি রিলোড করি, এখানে কি দেখাচ্ছে? বরিশাল। আপনি কি একটা এর মধ্যে অনেকগুলো ইয়া দিয়ে দিতে পারবেন ভ্যালু। আর এখানে আমি যদি একটা একটা করে স্ট্রিং এর ভিতরে নিতে চাই, এগুলা কিন্তু স্ট্রিং, এগুলা কিন্তু স্ট্রিং। আমি এটা বলতেছি না যে এগুলো আবার এরে। এরে কি এই টোটাল জিনিসটাই হচ্ছে একটা এরে, আর এর ভিতরে এটা হচ্ছে একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং। বুঝতে পেরেছেন? এখন আমি যদি বলি যে
ভাই হ্যাঁ, এখানে 1 দিছেন কিন্তু রেজাল্ট আসলো বরিশাল ঢাকা শোনা। এটা ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়। এটা আমি জাভাস্ক্রিপ্টে বলেছিলাম যে এটা 0, এটা 1, এটা 2, এটা 3। এখন আমি ধরেন যে এখানকার একটা ইয়াদ দেখাইতে চাচ্ছি যে ইভার বাসা হচ্ছে ঢাকা, তাহলে এটা কিভাবে আউটপুটে দেখাবো বলেন তো? যে এখানে তো অনেকগুলা ইয়া আছে, বা এখানে দেখাতে চাচ্ছে যে ইভার বাসা হচ্ছে বরিশাল, তাহলে আউটপুটটা কিভাবে লিখতে হবে আমাকে বলেন? ইকো করতে হবে আগে। ইকোর পর আমরা কি বলবো? এখানে বলবো যে ইভার বাসা হচ্ছে, আমরা লিখে দিতে পারি ডাইরেক্ট যে বরিশাল, তাহলে কি বরিশাল দেখাবে না? আমি যদি রিলোড করি যে ইভার বাসা হচ্ছে বরিশাল, আর আমি যদি এই এরে থেকে ইন্ডেক্স নাম্বার নিয়ে করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? একটা স্পেস থাক, এটা আগে একটা কি কনকেট করতে হবে যে এই যে স্ট্রিংটা আছে এটার সাথে আমি কি এই এরেটা সংযুক্ত করব। তাহলে আমাকে কি করতে হবে? এখানে একটা ডট দিতে হবে। ডট দিয়ে কি দিব? $f। আর বরিশালের জন্য আমাকে এখানে কত ইউজ করতে হবে? 1। সেভ দিয়ে যদি রিলোড করি, দেখা যায় যে এইবার বাসা হচ্ছে বরিশাল। আর এরপর আমি যদি নিচে আরেকটা লাইন নেই, এবার ধরেন যে আমি বলতে চাচ্ছি যে নাজিফার বাসা হচ্ছে ঢাকা, তাহলে কি করতে হবে? এখানে আবার লিখবো যে নাজিফা বাসার হয়ে গেছে, আচ্ছা এখানে হবে বাসা হচ্ছে $f। এখানে কত দিব? 0। সেভ দিলাম, দিয়ে যদি রিলোড করি, তাহলে কি এই যে নাজিফার বাসা হচ্ছে ঢাকা, আর এখানে একটা স্পেস দিতে হবে। আর এই লাইনটা নিচে বসানোর জন্য অথবা নিচে নামাই দেওয়ার জন্য আমরা বিআর ইউজ করতে পারি। তো বিআরটা কিভাবে ইউজ করব বলেন তো? এই যে এই জায়গাতে বিআর দিতে হবে। তো এটা আবার মানে কনক্রিয়েটেশন করার জন্য বা সংযুক্ত করার জন্য আমাকে কি আবার আরেকটা ডট নিতে হবে না? আর এর ভিতরে আমি যদি ডাইরেক্ট বলে দিই বিআর, কাজ করবে? সেভ দিয়ে যদি রিলোড করি, সে তখন একটা ইররের কথা বলতেছে যে আনএক্সপেক্টেড। এটা আমার কি করতে হবে? কোটেশনের ভিতরে নিতে হবে। এখন সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে নিচে চলে আসছে যে ইভার বাসা হচ্ছে বরিশাল আর নাজিফার বাসা হচ্ছে ঢাকা। বুঝেন নাই মনে হয়, না? একটু কমপ্লিকেটেড লাগতেছে। হ্যাঁ ভাইয়া। ভাইয়া বিয়ের আগে ডট এটার সাথে এই যে এটা একটা পুরোটা একটা সেন্টেন্স। এটার এটার এই ডিফল্ট ভ্যালু আমি এখানে দিয়ে দিছি, বাট এই ভ্যালুটা আমি কোথা থেকে পাচ্ছি? এটা উপর থেকে পাচ্ছি না। এটার সাথে এটা সংযুক্ত করার জন্য আমি একটা ডট দিয়ে এটার সাথে সংযুক্ত করলাম, কনকেটেনেশন করলাম। তারপর আসলো আমার এখান থেকে আমি যে কোনো একটা ভ্যালু পেয়ে যাব, সেটা বরিশাল হইতে পারে বা ঢাকা হইতে পারে। এরপর আমি যদি আরো স্ট্রিং লিখতে চাই, স্ট্রিং দিতে চাই আরো, এটা তো আবার কি এর মধ্যে চলে গেল। সেক্ষেত্রে আমাকে আরেকটা ইয়ার ডট দিয়ে এটার সাথে সংযুক্ত করে নিতে হবে। ভাই এখন যদি আমরা প্রিন্ট ইউজ করতাম তাহলে কি সেম ভাবে করতে হতো? আমি যদি প্রিন্ট লিখে এই জায়গাতে দিয়ে যদি রিলোড করি, তখন কি একই, দুটারই কাজ তো হচ্ছে আমার কি আউটপুট দেখানো। আচ্ছা না, দুইটা দুইটা একই না। ধরেন যে এগুলো আমি কেটে দিলাম, কেটে দিয়ে ডাইরেক্ট যদি আমি বলি যে ইকো $a, তাহলে এখানে আউটপুটে আমার কি দেখাচ্ছে? শুধুমাত্র ঢাকা। আর আমি যদি এখানে ভারডাম করতাম, ভারডাম করে এভাবে লিখতাম, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এখানে কি বলতেছে যে স্ট্রিং, তারপর মানে এখানে ডাটা
ঠিক আছে। তো এরপর আমাদের আর ডাটা টাইপস কি আছে? এরে দেখলাম, বুলিয়ান দেখলাম, অবজেক্ট আছে। অবজেক্টটা এখন বললে আপনারা বুঝতে পারবেন না। আর আমি যদি ইয়া করি, এখানে একটা ইয়া দিলাম, ধরেন যে $জি, এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখলাম, এটা কোনো কি ভ্যালু বা মান কোনো কিছুই আমি দিলাম না। আর এটা যদি আমি এখন ইকো করি $জি, সেভ দিয়ে যদি রিলোড করি, এখানে কি বলতেছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল। আর এটাকে যদি আবার আমরা var ডাম্প করি $জি, সেভ দিয়ে যদি রিলোড করি, এটা কি দেখাচ্ছে? নাল দেখাচ্ছে না? অর্থাৎ আমি যদি এখন এখানে সার্চ করি যে পিএইচপি ডাটা টাইপস, ডাটা টাইপসের মধ্যে যাই, এখানে কি কি ডাটা টাইপস আছে? স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স। রিসোর্সটা কি? আমি যদি সবার নিচে যাই, সেটা হচ্ছে যা ডাটা টাইপ স্টোরিং ফাংশন রিসোর্স এক্সটার্নাল পিএইচপি এ কমন এক্সাম্পল ডাটা টাইপ ইজ ডাটাবেস কল। অর্থাৎ আমরা যখন ডাটাবেজে ডাটা সেন্ড করব তখন আমাদের এটার প্রয়োজন হবে। আপাতত তো আমরা ডাটাবেজে ডাটা পাঠাচ্ছি না, আমরা কি সার্ভারের মধ্যেই সরাসরি দেখতে পাচ্ছি। তো এখানে ডাটা টাইপ কি কি আছে? স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট। এখন স্ট্রিং কি আপনারা বলতে পারবেন যে স্ট্রিং কোনটা ডাটা টাইপকে আমরা কোন ডাটাটাকে আমরা বলবো যে এটা স্ট্রিং? ভাইয়া কোটেশনের ভিতরে থাকলে তো স্ট্রিং। হ্যাঁ, কোটেশনের ভিতরে আমার যাই থাকুক না কেন, এটা কি একটা স্ট্রিং। আর ইন্টিজার কোনটা? কোটেশনের বাইরে 1 2 3 আর ফ্লোট? যদি দশমিক থাকে আর কি। যদি দশমিক থাকে তখন কি এটা ফ্লোট হয়ে যাবে। আর এরপর কি আছে? বুলিয়ান। বুলিয়ান কোনটা? ট্রু আর ফলস। ট্রু আর ফলস হচ্ছে আমার কি বুলিয়ান। আর অ্যারে? অ্যারে। অবজেক্ট তো আমি দেখাই নাই। আর নাল কোনটা? ফাঁকা থাকলে আমার ওটা হচ্ছে নাল। আর এখানে এই যে এগুলো একটা একটা করে দেখাই দিচ্ছে যে কিভাবে। আর এরপর আমরা পিএইচপি অপারেটর নিয়ে আলোচনা করব। অপারেটরস, অপারেটরস কি কি? সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস আছে, তারপর অ্যাসাইনমেন্ট আছে। অ্যারিথমেটিক অপারেটর আমি দেখাইছিলাম আপনাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে। এই কোডগুলো কি রাখবো নাকি তুলে দেবো? এগুলো তো আপনারা বুঝতে পেরেছেন, নিজে নিজে করতে পারবেন। আচ্ছা, ধরেন যে আমি $a দিলাম, ইকুয়াল দিলাম 10, $b দিলাম, এটা দিলাম 15, দিয়ে যদি এখন এই দুটার যোগফল দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমরা ইকো করে ডাইরেক্ট লিখে দিতে পারি $a প্লাস $b, সেভ দিয়ে যদি রিলোড করি, এখন যদি এখানে কি দেখাচ্ছে 25, তাই না? এটা কি আমাদের এডিশন না? বুঝেন নাই এই জিনিসটা কি করলাম আমি? ধরেন যে এখন আমি যদি আপনাদের বলি যে $a ইকুয়াল 10, $b ইকুয়াল 10, আর এটা এখন আমার রেজাল্টে আমি দেখাইতে চাচ্ছি, বা আরেকটা আমরা ভেরিয়েবল নিতে পারি $c ইকুয়াল কি $a প্লাস $b। এখন আমি ইকো করাইতে চাচ্ছি যে রেজাল্ট ইজ, এখন বলেন যে $cটা আমি কোথায় লিখবো, কিভাবে লিখবো? এই যে কনকেটিনেশনটা করব কিভাবে? হ্যাঁ, $c দিলে আমার এখানে দেখাবে যে, এখন আমি যদি রিলোড করি তাহলে কি বলতেছে যে রেজাল্ট ইজ 20, দুইটা যোগ করলে তো 20 হবে, তাই না? আর এটাকে আমরা বলবো হচ্ছে এটা কি
এডিশন না, স্পেলিং ঠিক আছে এডিশনের? আরেকটা ডি হবে, আচ্ছা। আর আমরা যদি সাবট্রাকশন করতে চাই, যে সাবট্রাকশন, তাহলে কি করতে হবে বলেন? এগুলো তো আপনাদের পারার কথা। আমরা যে কোনো একটা ভেরিয়েবল নিব না, ধরেন যে ভেরিয়েবল, এখানে যদি এগুলো কমেন্ট করে রাখি আর এগুলো কিন্তু উপরে এগুলো কাজ করবে না। আমি একই ভেরিয়েবল নিলাম, এ ইকুয়াল দিলাম 20 আর $সাইন বি ইকুয়াল 10। তো এখন আমি যদি দেখাইতে চাই যে রেজাল্ট ইজ, তাহলে কি করতে হবে বলেন তো? আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি, ইকুয়াল দিয়ে বলে দেবো $সাইন এ বি। আর এটা রেজাল্টের মধ্যে আমরা কিভাবে দেখাবো, যে ইকো বলবো, তারপর হচ্ছে রেজাল্ট ইজ $সাইন সি। সেভ দিয়ে যদি আমি রিলোড করতে চাই, তাহলে কি দেখাচ্ছে, যে রেজাল্ট ইজ 10। আর এরপর কি আছে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস, আর কি এক্সপোনেনশিয়েশন আছে, তাই না? এক্সপোনেনশিয়েশন ওগুলো দেখাবো আমি একটা একটা করে, নাকি আপনারা নিজে নিজে করবেন ওটা? মডিউলাস কি, ভাগফল না ভাগশেষ? আমি যদি এখানে বলি যে ধরেন যে 15 দিলাম, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে এটা, দিয়ে যদি এখন রিলোড করি, এখানে কি দেখাচ্ছে, রেজাল্ট ইজ 15। আর এখানে আমি যদি দিতাম হচ্ছে 5, তাহলে রেজাল্ট কত দেখাবে? 0 দেখাবে না? এটা হচ্ছে মডিউলাসটা হচ্ছে ভাগশেষ, বুঝেন নাই? এই যে আমি যদি এ কে বি দিয়ে ভাগ করি, এটা ভাগশেষ কত হবে নাজিফা ম্যাম? 0 হবে না? এই মডিউলাস এটাই। আপনি কি এই যে মানে এক্সপোনেনশিয়েশন কিভাবে কাজ করে এটা দেখাবো? জি ভাইয়া, এক্সপোনেনশন কি পাওয়ারের মতো কাজ করে না? 2 × 3 দিলে এটার অ্যান্সার কত হবে বলেন তো? 3টা 2 যদি এখন এখানে কত গুণন হবে এটার, এটা আউটপুটটা দেখতে কিরকম হবে? 2 × 2 হবে না এরকম? তাহলে কত হচ্ছে, 2 2 4, 4 2 8। দেখি আমাদের অ্যান্সার কত আসে যদি ইয়া করি, এখানে কত দেখাচ্ছে। আর এখানে এটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন। জি জি জি। এখন যদি আমি রিলোড করি, এখানে কত দেখাচ্ছে, এক্সপোনেনশিয়েশন পাওয়ার। আর এটা আমরা পাবো কোথায়, এই অপারেটরগুলা? আমি যদি লিখি যে পিএইচপি অপারেটর দিয়ে যদি রিলোড, সরি এটার মধ্যে যাই, এই যে অ্যারিথমেটিক অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, আর এখানে কি কি দেখছি আমরা, এডিশন দেখছি, সাবট্রাকশন দেখছি, মাল্টিপ্লিকেশন আমরা তো বুঝতেই পারতেছি যে কিভাবে দুইটা সংখ্যার গুণন করা যায়, তারপর ডিভিশন, তারপর কি মডিউলাস, আর সবার শেষে এক্সপোনেনশিয়েশন। এই যে এক্সপোনেনশিয়েশন অপারেটরটা কোনটা, এভাবে দুইটা স্টার দিতে হবে, যেটা আমি দিয়েছি। আর আমি যদি এখানে 3টা 3 দেই, সরি 2টা 3 দেই, তাহলে আমার অ্যান্সার কত হবে? 27। এখন আমি যদি রিলোড করি, এই যে 27 আসতেছে, বুঝতে পেরেছেন? আর হ্যাঁ এরকমই, এই যে অ্যাসাইনমেন্ট যে অপারেটরগুলো আছে পিএইচপিতে, এগুলোর কাজ এরকমই। আর অ্যাসাইনমেন্ট অপারেটর এটা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে আমি যদি দেই, এখানে এটা কমেন্ট করে রাখতেছি আপাতত। যাকে বলবো উনি অ্যান্সারটা দেবে, ইভা ম্যাম আপনি বলবেন, ঠিক আছে? এখানে এ ইকুয়াল 10 দিলাম। এখন যদি আমি ইকো করি $সাইন এ, বলেন তো ইয়া আউটপুটে কি দেখাবে?
শিওর? তাই তো দেখানোর কথা। আচ্ছা আমি যদি রিলোড করি, হ্যাঁ তাই দেখাচ্ছে। আর আমি এখন এই জায়গায় $a দিয়ে প্লাস ইকুয়াল দেই, দেওয়ার পর যদি 10 দেই, দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, এখানে কত দেখাচ্ছে? 20 দেখাচ্ছে, তাই না? আর আমি যদি এখানে 20 করে দেই, তাহলে কত দেখাবে? এই যে এটা হচ্ছে কি, যে আমি যে এইভাবে লিখতেছি, এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা আছে এই জায়গাতে, যে প্লাস ইকুয়াল, এই যে এভাবে ইউজ করতে হবে, যে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, তারপর কি ইনটু ইকুয়াল বা মাল্টিপ্লিকেশন ইকুয়াল। সেটা হচ্ছে কি, যে প্রথমে a এর মান সে 10 ধরবে, আবার কি ধরবে, a এর মান 20। এখন দুইটা যোগ করলে কত হচ্ছে যোগফলটা? আমি বুঝাইতে পেরেছি? আর এখানে যদি আমি কোনো কারণে 50 দেই, তাহলে আমার অ্যান্সার কত আসবে বলেন তো? শিওর হয়ে বলেন, শিওর 70 আসবে না? আমি যদি রিলোড করি, তাহলে আমার আমি কি বললাম আপনাকে, সেটা হচ্ছে এটা মানে কি, এভাবে যদি আমি লিখি, সেটা হচ্ছে এই যে নিচে একবার ও ধরবে হচ্ছে $a, $a এর মান কত? প্রথম কোডটা হচ্ছে 50, আর প্লাস এরপরে আবার ধরবে কি $a, এটা কত? 20। তাহলে এই দুইটা যোগ করলে কত হচ্ছে? 70 হচ্ছে, তাই না? আর এটা এই জায়গায় আমি যদি দিতাম, সেটা হচ্ছে সাবট্রাকশন, তাহলে অ্যান্সার কত আসবে? এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে। আপনি যদি সহজ ভাষায় বুঝতে চান, এখানে ধরে নেন বি, এ থেকে বি বাদ দিলে কত হবে? এখন যদি আমি রিলোড করি, এখানে কিন্তু 30 আসতেছে। হ্যাঁ, একটু কনফিউশন হয়ে যাচ্ছেন। আর আমি যদি এখানে করতে চাই, মডিউলাস বাইর করতে চাই, করতে পারবো। ধরেন যে এখানে 10 দিলাম, আর এখানে এটা দিলাম, আর দেওয়ার পর এখানে যদি আমি দিই 3, তাহলে আমার অ্যান্সার কত আসবে? শিওর? এখানে লিখে দিলাম যে অ্যান্সার ইজ, সেভ দিয়ে যদি রিলোড করি, কি দেখাচ্ছে? যে অ্যান্সার ইজ 1 দেখা যায়। হ্যাঁ এইভাবে। আর আমরা ইচ্ছা করলে এক্সপোনেনশিয়েশনও ইউজ করতে পারি, সেটা হচ্ছে এখানে ডাবল স্টার যদি দিয়ে দিই, তাহলে কত? বলেন। হুম না, এখানে আমি একটা নিয়ে করলাম, আর এখানে যদি আমি আলাদা ভেরিয়েবল নিতাম, তাহলে কি হচ্ছে আউটপুট দেখেন, সেটা হচ্ছে বি দিয়ে এখানে প্লাস দিলাম। এখন যদি অ্যান্সার করি এ, তাহলে কত দেখাচ্ছে? সরি, আনডিফাইন্ড দেখাচ্ছে কেন? এটা কি আগে এটা একবার করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করার পর আপনি এভাবে নিতে পারবেন, তার আগে নিতে পারবেন না। সেটা হচ্ছে এখানে যদি $বি একবার দেন, যে ইকুয়াল 3, সেভ দিয়ে যদি রিলোড করি, তখন আমার দেখাবে কত? অ্যান্সার ইজ 10। এখানে এটা দেখাচ্ছে। আর আমি যদি এখানে বি দেই, সেভ দেওয়ার পর যদি রিলোড করি, তাহলে 6 দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? আর আর কি কি অপারেটর আছে এই জায়গাতে, সেটা হচ্ছে এই যে এগুলো মডুলাস দেখাইছে, এক্সপোনেনশিয়েশন ওরা দেয় নাই, আমরা করে ফেলছি। আর আমি যদি আরেকটু নিচের দিকে যাই, এই যে কম্পারিজন অপারেটর, যে এটা ইকুয়াল ইকুয়াল হবে কিনা, তারপর কি আছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে কিনা, এগুলো আমি আগামী ক্লাসে আপনাদের দেখাবো যে নিচের এগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে? আর এখন আমি যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পিএইচপি একটা ডিফল্ট ফাংশন, বুইল্ট ইন ফাংশন, ডেট ফাংশন নিয়ে, যে আমি আজকের ডেটটা কিভাবে দেখতে পারি, বা টাইমটা।
দেখা যাবে পিএইচপির মাধ্যমে? সেটা কিভাবে? সেটা ইকোতে কি লিখবো? আচ্ছা, এভাবে যে ইকো দিয়ে দিলাম, ইকোর মধ্যে আজকে দিয়ে দিচ্ছি হচ্ছে, আজকে আমার এখানে দেখাচ্ছে কত ডেট, 7/20/20, তাই তো? আচ্ছা, আবার কালকে যখন 8 তারিখ হয়ে যাবে আমাকে কি করতে হবে? এই জায়গাতে কালকে আবার আসে এই জায়গাতে 8 তারিখ করে দিতে হবে, তাই না? আচ্ছা, এরকম না, আমরা যেভাবে করব সেটা হচ্ছে ইকো করব, ঠিক আছে? এটা একটা ফাংশন ডেট, এই যে ডেট ফাংশন, এভাবে ডেট লিখবো, দেন এটা কিন্তু কালার হয়ে যাচ্ছে। কালার হয়ে এখানে আমি যদি স্টেপ দিয়ে রিলোড করি, কি বলতেছে যে ডেট এক্সপেক্ট অ্যাট লিস্ট ওয়ান প্যারামিটার। প্যারামিটারটা কি? জিরো গিভেন, আমি কোনো প্যারামিটার দেই নেই। দেখেন প্যারামিটারটা হচ্ছে এই যে এই জায়গাতে আমরা কোটেশনের ভিতরে দিব এখন হচ্ছে প্যারামিটার। ধরেন যে আমি যদি এখানে ওয়াই দিয়ে দিই, সেভ দিয়ে যদি রিলোড করি, আমার এখানে 20 দেখাচ্ছে। 20 কেন দেখাচ্ছে? ইয়ার। আর আমরা যদি এখানে ওয়াই দেই, আপার কেস ওয়াই, সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে এখানে 2020 হয়ে গেছে। এখন আমি যদি এই ফাইলটা আমার এরকমই রেখে দেই, রেখে দেওয়ার পর যদি 21 সালে আসে দেখি যে আমার ইয়ারটা কিন্তু আপডেট হয়ে 21 হয়ে যাবে, আমাকে কোনো কিছু করতে হবে না। তো এটা টেস্টিং এর জন্য কি আমরা 21 সাল পর্যন্ত ক্লাস অফ রাখবো? না না না, সেটা না তো। আচ্ছা, আর আমরা যদি ডেটটা দেখতে চাই, সেটা এখানে যদি ডি লিখে দিই, সেভ দিয়ে যদি রিলোড করি, আজকে 7 তারিখ দেখাচ্ছে, তাই না? আজকে তো 7 তারিখ না 12 তারিখ? 12/7/2020, আজকে 7 তারিখ। হ্যাঁ, আজকে 7 তারিখ। আর এটার সামনে আমরা যদি বলতে চাই যে দ্য ডেট ইজ, বা টুডে ডেট ইজ, কিভাবে? সেটা হচ্ছে আমি ইকো করলাম, এখানে বলে দিলাম যে ইয়ার ইজ ডেট, এখানে কি দেবো ইয়ারটা দেখার জন্য, সেটা হচ্ছে ওয়াই, সেভ দিয়ে দিলাম। আর এখানে আমি যদি দেখতে চাই যে ডেট ইজ, একটা স্পেস দিই, ডট, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কি দেখাচ্ছে যে ডেট ইজ 2020, ডেট ইজ 07। বাট কোনো কারণে আমি যদি চাই যে এটা নিচে নেমে যাক, তাহলে আমাকে কি করতে হবে? এই লাইনটা নিচে, বিআর করব। প্রথমে একটা ডট দিব, দেওয়ার পর দুইটা কোটেশন, এর ভিতরে আমি লিখে দিব বিআর, সেভ দিয়ে যদি রিলোড করি, যে ইয়ার ইজ 2020, ডেট ইজ এটা। আর এখানে আমরা কমেন্ট করে বলতে পারি ফর শোয়িং কি ইয়ার। আর এই জায়গাতেও আমরা একটা বিআর ইউজ করব, নিচে তো আরো অনেক কিছু আছে, এগুলো দেখতে হবে একটা একটা করে। কপি করে পেস্ট করে দিলাম, তারপর কি ফর শোয়িং ডেট। এখন আপনি কোনো কারণে চাচ্ছেন যে আমার যে ডেটটা আছে না, এই যে ডেটের সামনে 07 আছে, আপনি জিরোটা চাচ্ছেন না, তাহলে কি করবেন? আমি আবার লিখতেছি নিচে যে ডেট, এখানে বলে দিব যে ডেট উইদাউট 0, তারপর কনকেট করব, এখানে ডেট লিখে দেব, ডেটের ভিতরে আমাকে যেটা দিতে হবে, আমাকে জে লিখতে হবে, জে দিয়ে এখানে যদি আমি একটা ভিআর দিয়ে দেই, সেভ দিয়ে রিলোড করি, এখানে কি দেখাচ্ছে ডেট উইদাউট 0, একটা স্পেস দিয়ে দেই, দেখা যায়? এটা কিন্তু আজকের ডেট। আপনি যদি কোনো কারণে এই ডেটটা কালকে আমি যদি ইয়া করি রাত 12টার পরে, তখন কি এটা কিন্তু 8 হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কিন্তু ভাই
দিন মাস বছর একসাথে পাশাপাশি লেখা যাবে? হ্যাঁ, অবশ্যই দেখা যাবে, সেটাও আমি দেখাচ্ছি। তার আগে আমরা কি দেখলাম? ডে দেখলাম। এবার আমরা মান্থ, যে কত মাস, এটা তো আমাদের বাইর করতে হবে, তাই না? এটা কিভাবে বাইর করব? আচ্ছা ভাইয়া আমরা এখানে কেস ওয়াই কেন দিলাম না? কেন দিলাম এখনই ভুলে গেলেন? আসলে ওখানে খেয়াল করি নাই। কেউ বলেন তো কেন আমি ওয়াইটা আপার কেস ইউজ করেছি? হ্যাঁ, আর আমি যদি ছোট হাতে দিতাম, চারটা ডিজিট দেখানোর জন্য। কারেক্ট। আমি যদি ওয়াই দিতাম, সেভ দিয়ে যদি রিলোড করি, সেক্ষেত্রে আমার শুধু কি দেখাচ্ছে? আচ্ছা, তো এখানে আমি আপাতত এভাবে রাখলাম, আর এখানে বলে দিলাম যে ফর শোয়িং ডেট উইদাউট জিরো। আর এই লাইনটাই আমি ডুপ্লিকেট করলাম, বারবার না লিখে। এখানে এখন আমি ধরেন যে এখানে দিলাম যে ডেট শোয়িং না মান্থ, এখানে শুধুমাত্র মান্থ লিখে দিলাম। তাহলে আমাকে এখানে কি ইউজ করতে হবে? আমি যদি এম দিই, এম দেওয়ার পর যদি রিলোড করি, তাহলে মান্থ কত? এটা 12 না? আর আমি যদি কোনো কারণে চাই, যে চাইতেই তো পারি যে আমার মান্থ সংখ্যায় না দেখায় আমার মান্থের নেমটা আসবে, তাহলে কি ইউজ করব? বড় হাতের এম, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কিন্তু দেখাচ্ছে যে মান্থ ডিইসি। না না, যে না, মান্থ এভাবেই দেখাইতে হবে উইদাউট জিরোটা। এখন তো জিরো নাই। হুম। আর আমরা যদি ডিসেম্বর, আচ্ছা, আমরা যদি ডিসেম্বর চাই ফুল, DECEMBER, তাহলে কি করতে হবে? এটাই ডুপ্লিকেট করলাম। এখানে তখন লিখতে হবে হচ্ছে এম। আমি যদি অ্যাপ দেই, সেভ দিয়ে যদি রিলোড করি, ওয়াও, এখানে দেখাচ্ছে আমার ডিসেম্বর। দেখা যায় আমি ডেট পাইলাম। আজকে কি বার, বারটা দেখার জন্য আমরা কি ইউজ করতে পারি? সেটা আবার ডুপ্লিকেট করি, করে এখানে বলে দিলাম হচ্ছে এল। সেভ দিয়ে যদি রিলোড করি, কি দেখায় এটা? এল না, ডেট দেখানোর জন্য আমাকে যেটা ইউজ করতে হবে, বারটা আমিও ভুলে গেছি। বড় হাতের ডি। আমি যদি বড় হাতের ডি দেই, এই যে মানডে দেখা যাচ্ছে, কারেক্ট। আর এখন সবগুলা যদি একসাথে দেখাইতে চাই, দেখাতে পারবেন না যে এই বছরে কত মাস কত তারিখ? পারার তো কথা। এখন কিভাবে করবেন? ধরেন যে আমি এখন লিখতে চাচ্ছি যে টুডেস ডেট ইজ, যে ইকো টুডে ডেট ইজ, একটা স্পেস দিব, তারপর ডেট লিখবো, ঠিক আছে? ডেটের ভিতরে আমি প্রথমে তারিখটা দেখতে চাচ্ছি, তাহলে কি দিব? ডি, তারপর একটা ড্যাশ দিয়ে বা স্ল্যাশ দিয়ে মান্থ, তারপর কি ওয়াই। এখন সেভ দিয়ে যদি আমি রিলোড করি, কি দেখাচ্ছে? আনএক্সপেক্টেড। তার মানে আমি উপরে স্ল্যাশ হবে না, ওখানে কোলন দিতে হবে। কোথায়? ওই যে যেখানে স্ল্যাশ দিয়েছে না 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 না, এটা আসলে এখানে আমি কনকেট করি নাই। সেভ দিয়ে যদি রিলোড করি, আমার কি এখানে একটা স্ল্যাশ আসছে, একটা ড্যাশ দিয়েছে। তো আমাদের দুইটাই হয় ড্যাশ দিতে হবে, নাহলে দুইটাই স্ল্যাশ দিতে হবে, তাহলে না বোঝা যাবে। সেভ দিয়ে দিলাম, দিয়ে যদি রিলোড করি, যে আজকের তারিখ হচ্ছে 7 তারিখ 12 মাস, তারপর কি 20 সাল।
আর আমরা যদি চাই যে পুরোটাই দেখাবে তাহলে কি এখানে ইউজ করতে পারি ওয়াই, এখানে কি দিব, ডেটটা থাকে এভাবে আর মান্থটা এফ, সেভ দিয়ে রিলোড করি যে ডিসেম্বর 2020। আর আরো অনেক আছে, এইগুলা দেখার জন্য আমি আপনাদের রেফারেন্স দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি যদি এখন আমার টাইমটা দেখতে চাই যে কয়টা বাজে, দেখা যাবে টাইম কয়টা বাজে? না, এটা হচ্ছে যে এখানে আমি বলে দিব যে ইকো নাও, সরি, টাইম ইজ, ডেট দিলাম, ডেটের ভিতরে হচ্ছে প্রথমে আমি কি দেখতে চাচ্ছি, ঘন্টা, তাই না? ধরেন যে আমি দিলাম আওয়ার, মিনিটের জন্য ইউজ করতে হবে আই, আর সেকেন্ডের জন্য এস দিয়ে যদি আমি সেভ দেই, এখন যদি রিলোড করি, আনএক্সপেক্টেড বিআর বলতেছে। আচ্ছা, এখানে একটা আমার ডট দিতে হবে, তাই না? এখানে কিন্তু বলে দিচ্ছে, লাইন নাম্বার সহ দিয়ে দিচ্ছে, 33 নাম্বার লাইনে আমার ভুল গেছে। তো 33 কোনটা, এটা, এখানে আমি একটা ডট দিতে হবে। নাও টাইম ইজ 10টা 27। সেকেন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যে 23 সেকেন্ড ছিল, আমি যদি রিলোড করি 27 সেকেন্ড, আবার রিলোড করি 29 সেকেন্ড, বাট আমার এখানে তো এখন বাজে 3টা 27। আচ্ছা, এটার জন্য এটা কি, এই যে জেম্পে ওরা ডিফল্ট ভাবে একটা টাইম জোন, মানে অন্য দেশের টাইম জোন ওখানে সেট করে দেওয়া আছে, আর আমাদেরকে এটা আমাদের দেশেরটা দেখানোর জন্য আমাদেরটা দিয়ে দিতে হবে। তো আমরা কিভাবে দিব, মানে টাইম জোনটা চেঞ্জ করতে হবে, সেটার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, যে ডেট ডিফল্ট, ওই যে চলে আসছে, আমি লিখে দিই, তারপর টাইম জোন সেট, এই যে কালার হয়ে গেছে, এর ভিতরে আমরা কি লিখে দিব, সেটা হচ্ছে এশিয়া স্ল্যাশ আমাদের এখানে লিখতে হবে ঢাকা, সেভ দিয়ে যদি রিলোড করি দেখাবে, ওয়াও, দেখাচ্ছে যে 3টা 27 28, এই যে 28 বাজে কিন্তু 3টা 28। আর আমি যদি রিলোড করি 36 সেকেন্ড 38 সেকেন্ড। আর এটা এএম না পিএম, এটা দেখার জন্য আমরা কি ইউজ করব, সেটা হচ্ছে এই যে এস এর সাথে আমরা যদি দিয়ে দিই একটা এ, বা একটা ড্যাশও দিতে পারি, নাও দিতে পারি, মানে ওটার সাথে ড্যাশটা দিলে কি হবে, এই যে আমার কিন্তু পিএম এখন, তাই না? আচ্ছা, এটা আরেকটা বিয়ার দিই, তাহলে ইয়া হবে, এই যে নাও টাইম ইজ 3টা 29 পিএম, আমি রিলোড করলে 16। আর এই পিএমটা যদি আমরা আপার কেস করতে চাই তাহলে কি করব, এটা হচ্ছে এটা বড় হাতের দিতে পারি, সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে পিএম, আর এই জায়গাতে আমি যদি একটা স্পেস দিই তাহলে ভালো হবে মনে হয়, তাহলে একটু স্পেস পাচ্ছে যে 3টা 29 বাজে 38 সেকেন্ড। আমরা ডেট দেখাইতে পাইছি, এই যে ডেট দেখাইছি, এবং কি টাইমটাও আমরা দেখাইতে পারতেছি আমাদের দেশের টাইম অনুযায়ী। আর ইন্ডিয়ার ক্ষেত্রে এখানে কি দিতে হবে, ইন্ডিয়া, আমি যদি দিল্লি দিয়ে দিই, দিল্লি স্পেলিং কি এভাবে, দিল্লি, ঠিক আছে? 3টা 30 বাজে না, আমরা তাহলে এখানে কি করতে পারি, ইন্ডিয়ার টাইমটা দেওয়ার জন্য এই ফাংশনটা লিখবো, লিখে যদি দেই যে সেট ফর ইন্ডিয়া, যদিও ইন্ডিয়ারটা আমাদের কোনো প্রয়োজন নেই, তারপর আমি দেখতেছি আর কি, এ কি ক্যালকাটা, এটা দিতে হবে,
কপি করে আমি এই জায়গায় দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড করি, হ্যাঁ 30 মিনিট কম না আমাদের চেয়ে ইন্ডিয়া। তো আপনারা বুঝতে পেরেছেন আমি কি মানে কি করতে চেয়েছিলাম আর কি করলাম? এটাই করতে চেয়েছিলাম এবং আমি এটাই করেছি। টাইম জোনের ক্ষেত্রে কি বিভিন্ন ডিভিশনের নাম দিতে হবে? আমি তো ভেবেছিলাম যে এসব করে কি বাংলাদেশ লিখবে বা ইন্ডিয়া লিখবে। না, ক্যালকাটা কিন্তু ইন্ডিয়ার ডিভিশন না। ও না, ডিভিশন, হ্যাঁ স্টেটের মতো ওইটা দেওয়া আছে। এখন আমাদের সার্চ করে করে শুধু বের করতে হবে, করে দিতে হবে। আর হুম, যেখানটা টাইম চাচ্ছে সেই জায়গাটার নাম লিখতে জি জি জি। আর আমি যদি এখানে বলি যে ডেট ফাংশন ইন পিএইচপি, গুগলের মধ্যে সার্চ করি, এখানে কি কি আছে? W3 স্কুলসের মধ্যে টাইম জোন, এত কিছু আমাদের এখানে তো আরো অনেক কিছু আছে। আর টাইম জোনের যে এই যে ঘন্টা মিনিট সেকেন্ড, আচ্ছা এইভাবে না দিয়ে আমি ডেট ফাংশনটা এইভাবে লিখে দিই, ডেট পিএসপি, তাহলে তো আবার ওই জায়গাতেই নিয়ে যাবে। এই যে এখানে দিয়েছে, ও প্রিন্স দ্য ডে। আমরা যদি আজকের দিনটা মানে পুরোপুরি নামটা দেখতে চাই, সেটা হচ্ছে ডের নামটা দেখার জন্য এখানে ডে না, এটা মান্থ না, এটা কিন্তু ইসের জন্য ডে এর জন্য দিয়েছিলাম। ডে ফুল নেম এল দিতে হবে, এল। আমি যদি এল দেই, সেভ দিয়ে যদি রিলোড করি, এখানে এই যে ডে ফুল নেম মানডে দেখা যায়। আর এখানে আর কি কি আছে, এই যে এখানে এই যে ফুল ডিসক্রিপশনটা দেওয়া আছে। আমি তো অনেকগুলো দেখাই নাই, কোনটা কিসের জন্য। এই যে দ্য ডে অফ মান্থ 0 থেকে 31 ডে। আমরা যদি বড় হাতের ডি ইউজ করি, এখানে কি বলতেছে যে এ টেক্সচুয়াল কি রিপ্রেজেন্টেশন অফ এ ডে 3 লেটার্স। এগুলো একটা একটা করে আপনারা দেখে নেবেন। আর ম্যানুয়ালের মধ্যে কি আছে, পিএইচপি ম্যানুয়াল, অনেক কিছু আছে এটাতে। আচ্ছা এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। কারেন্ট চলে গেছে? আচ্ছা কারেন্ট, তো আজকে আমরা ক্লাসে কি কি শিখলাম বলেন তো? কিছু শিখতে পেরেছি? ভিডিওটা রেজুম করি 330 নাম্বার ব্যাচের মধ্যে। এই ইমেজটা যদি আমি ওপেন করি, আর আমরা এখন ওয়ার্ডপ্রেসের মধ্যে যাব, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে কোনটা কাজ করতেছিলাম, সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউপি প্রজেক্ট, তাই না? আচ্ছা লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউপি প্রজেক্ট। আর এটা অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমাকে কি দিতে হবে, স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন আমি দিলাম। আচ্ছা আসুক। আমার এখানে প্লাগইনসে কিছু আপডেট আসতেছে, ওটাকে আপডেট দিলে কোনো সমস্যা হবে? আপডেট দিলে মাঝে মধ্যে প্রবলেম করে, এমনিতে সমস্যা হওয়ার কথা না, দিয়ে দিবেন আপডেট। ওই কন্টাক্ট ফ্রম 7 ওটা আপডেট পাচ্ছে, এখন ওটা দিলে কি আবার কোনো সমস্যা হবে না এই জন্য? না না সমস্যা হবে না, সমস্যা হলে তো আমি আছি, তাই না? আচ্ছা এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আর আমি যদি এই ইমেজটা দেখি, দেখেন এই ইমেজটার সবকিছু বাদ দেন, এটা কিন্তু সিএসএস দিয়ে করা। এই যে কোনগুলা একটু করে গোল,
এগুলো আমরা করতে পারবো? আমি একটা ওয়েবসাইটের মধ্যে দেখছিলাম এটা, সেটা হচ্ছে যে ক্লায়েন্টেরই ওয়েবসাইট ছিল, যে আমি তখন চিন্তা করলাম যে এগুলো আবার কিভাবে করছে। এনি আইডিয়া? এটা কি যে আলাদাভাবে বক্স করে সাইড থেকে যেভাবে আমরা লাইনে বসেছিলাম আমি সেভ ইমেজ করে নেই, ডেস্কটপের মধ্যেই সেভ করি, সেটা হচ্ছে এটা কেটে দিই, এটা ইয়াতে ওপেন করি। ধরেন যে এখন আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে এটা আমার কি এই যে ব্লকস সেকশনটা আছে না, তার নিচে হবে এই সেকশনটা, বা এরকম না, আমি জাস্ট এই নিচের কোড কোনো কিছু লিখবো না, জাস্ট আমি একটা বক্স করে এগুলো বসাইতে চাচ্ছি। আচ্ছা, কেউ কোনো আইডিয়া পাইলেন? আর এটা আমি এলিমেন্টরে ওপেন করি। আচ্ছা, আমি সবার নিচে একটা সেকশন নেই, সেটা হচ্ছে এটা নিলাম। নেওয়ার পর যখন দেখবেন যে এই কোডগুলা, হ্যাঁ, আমি এই উইজেট ইউজ করে বানাইতে পারবো না, তখন কি করবেন? ডাইরেক্ট একটা টেক্সট এডিটর নিয়ে এটার মধ্যে HTML কোড করা শুরু করবেন। এই ভিজুয়ালের মধ্যে না, ভিজুয়ালের মধ্যে কিন্তু কোড করা যাবে না। এই যে টেক্সটে ক্লিক করবেন আগে, টেক্সটে ক্লিক করার পর ডিভ নেবেন, ক্লাস নেবেন, ইকুয়াল, দেখা যায়। আচ্ছা, আমি নিলাম যে কাস্টম বক্স নামে একটা ক্লাস নিলাম। কাস্টম স্পেলিং আমার ভুল গেছে। আচ্ছা, কাস্টম ইন্টার দিলাম, আর এখানে ডিভ দিলাম। সরি, এখানে ট্যাব আবার কাজ করবে না। আর এর ভিতরে আমি একটা হেডিং নিলাম যে হ্যালো রেজু। না, শুধু নিজের নাম লিখলে হবে না, হ্যালো ওয়ার্ল্ড। এখানে H2টা ক্লোজ করলাম, ঠিক আছে। এখন যদি আমি আপডেটে ক্লিক করি, এটা আপডেট হয়ে গেল। আর এটা কিছু স্টাইল আমি দিতে যাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? যে কাস্টম CSS এন্ড JS এর মধ্যে আমি যাব, এডিট করব। আর এই গত ক্লাস দেখছিলেন কেউ ভিডিওটা পরে? পুরোটাই? পুরো ভিডিওটা দেখেন নাই? হ্যাঁ ভাইয়া দেখা আছে। বলেন তো এই কোডটা আমি কি জন্য করেছি এটা? ভাই যে মেনু বারের জন্য যে বারটা নিয়েছিলাম ওটা আসতেছিল না, এই জন্য 991 হ্যাঁ দিয়ে হ্যাঁ 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 হ্যাঁ, করেছেন, বুঝতে পেরেছি। আচ্ছা, এটার মধ্যে আমি ধরেন যে একটা ইয়া দিব, যে বর্ডার দিচ্ছি প্রথমে, বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাজ 00 যেন দেখা যায়। আর একটা প্যাডিং দিলাম, প্যাডিং 100 পিক্সেল দিলাম। এখন আপডেট দিয়ে যদি এখানে রিলোড করি, এটাই তো, তাই না? যে হ্যালো ওয়ার্ল্ড, এটুকু তো সবাই বুঝছেন। আমি কি করলাম? একটা ক্লাস নিয়ে জাস্ট শুধু বর্ডার দিয়েছি আর কিছু প্যাডিং দিয়েছি, এটাতে না বোঝার কোনো কিছু নেই, তাই না? আর আমি যদি এটার মধ্যে একটা ক্লাস নেই, আরেকটা ক্লাস নিলাম, যে ডিপ ক্লাস ইকুয়াল বর্ডার 1, এখানে ক্লাসটা কি করব? শেষ করলাম। দিয়ে যদি আপডেট করি, এখন যদি আমি এখানে আবার রিলোড করি, এখানে কি ওই ক্লাসের নেমটা দেখাবে? আমি যদি স্প্রেড এলিমেন্ট করি, হ্যাঁ নাজিফা ম্যাম, দেখানো
দেখানোর কথা এবং দেখাবে সেটা হচ্ছে এই যে বর্ডার 1, ঠিক আছে? আমরা এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে না, এই যে কাস্টম সিএসএস আছে না যে জায়গাতে, কোথায় আসে, এই যে এটার মধ্যে আর এটা নিচে থাক, কি নিয়েছিলাম, বর্ডার 1 ডট বর্ডার 1, এটার মধ্যে আমি যদি দেই যে বর্ডার টপ 1 পিক্সেল সলিড হেক্স 00, তারপর কি দিব, এটাই কপি করে পেস্ট করে দিচ্ছে, কপি পেস্ট পেস্ট পেস্ট। একটা দিব হচ্ছে বটম লেফট, তারপর কি রাইট, আর একটা যদি ব্যাকগ্রাউন্ড সরি প্যাডিং দেই, প্যাডিং দিলাম 10 পিক্সেল। এখন যদি আপডেট দেই তাহলে আমার কি দেখাবে বলেন তো, আউটপুটটা কিরকম আসতে পারে? বলতে পারতেছেন না? এই যে আমি এই যে বর্ডার দিয়েছি, আমার বর্ডার পেয়ে গেছে এরকম। আর এটা এই যে নির্দিষ্ট প্যাডিং এর মধ্যে পাওয়াইতে গেলে আমাকে কি করতে হবে বলেন? এটা তো 10 পিক্সেলের বেশি পেয়ে গেছে। ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে না? ইনলাইন ব্লক করে দিলাম, কপি রুল করে এটার মধ্যে বসাই দিলাম। এখন যদি আমি রিলোড করি, এই যে এটা, আর এটা এখন গোল করার জন্য আমরা কি করতে পারি বলেন তো? গোল করার জন্য রেডিয়াস এভাবে, তো ওটা আপনি আমাকে বলবেন না পুরোটাই? বর্ডার রেডিয়াস কত, 50% দিলেই হবে তাই না? তো এটা গোল হয়ে গেছে, এরপরও কি আমাকে আর কিছু বলে দিতে হবে নাকি করতে পারবেন আপনারা? দেখে দিলে ভালো হয়। আচ্ছা, এখানে আমি দিয়ে দিচ্ছি বর্ডার রেডিয়াস 50%। এখন যদি আমি আপডেটে ক্লিক করি, ওটা একটু লোড হোক, এটা আমি রিলোড করতেছি। এটা আসছে, আর এখন এটা আমরা পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করে এই জায়গায় নিয়ে যাইতে পারি। তো ওটাও নিয়ে চলে যাই, সেটা হচ্ছে রিলেটিভ কোনটাকে করব, পজিশন রিলেটিভ কাস্টম বক্স, শিওর? হ্যাঁ, যেটা মনে হচ্ছে ওটা কনফিডেন্সের সাথে বলবেন, পজিশন রিলেটিভ, আর এটাকে পজিশন অ্যাবসলিউট, সরি, আর এটা টপ থেকে আমি 0 করে দিলাম, লেফট থেকে 0 করে দিলাম। টপ থেকে 0 লেফট থেকে 0 কেন করলাম এটা বলতে হবে? আচ্ছা, আপডেট দিয়ে যদি এখন রিলোড করি, এ চলে গেছে। আমার কি করতে হবে এখন, সেটা হচ্ছে ধরেন যে আমি একটা, যে কোনো একটা, এই যে টপ যেটা আছে, আমি যদি এটা ট্রান্সপারেন্ট করে দিই, ট্রান্সপারেন্টের কাজটা দেখাইছিলাম আমি আপনাদের, দিয়ে যদি এখন রিলোড করি, দেখেন এই উপরের একটা সাইড কিন্তু চলে গেছে, দেখা যাচ্ছে না, আর আরেকটা সাইড যদি চলে যায় তাহলে তো আমার কাজ হয়ে যাবে মনে হয়। আর সেটা হচ্ছে টপ, তো আমি লেফটেরটা যদি ট্রান্সপারেন্ট করে দেই, করার পর আপডেটে ক্লিক করি আর এখানে রিলোড করি, তাহলে গেছে এই যে টপ লেফট।
আর এখন আমরা শুধু আর একটু কি করব, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি। সেটা হচ্ছে এই যে বর্ডার 1 যেটা আছে না, এটা টপ থেকে আর একটু মাইনাস করব। এই যে -4 পিক্সেল করে দিচ্ছি 5 পিক্সেল, আর লেফট থেকেও -5 পিক্সেল। এই যে আমার বসে গেল এই জায়গাতে। এটা যদি কপি রুল করি, আপডেট, এখন যদি রিলোড করি, এই যে আমার চলে আসছে। এটা এখন আমি যত ছোট স্ক্রিনেই যাই না কেন বা যত বড় স্ক্রিনেই যাই না কেন আছে ওই জায়গায়। আর এই পাশে বর্ডারটা নিয়ে আসতে পারবেন? ইভা ম্যাম, এই এখন বলতেছো কোথায়? এখানে তো চারদিকে চারটা আছে না, আমি তো একটা আনলাম। এটা চারটা তো না। হ্যাঁ, এদিকে কি করতে হবে বলেন তো? সেমটাই করতে হবে, একটু তো চেঞ্জ করতে হবে তাই না? না, ওই পজিশনটা একটু চেঞ্জ করতে হবে, আর যেখান থেকে ট্রান্সপারেন্ট করছি একই জায়গা থেকে তো ট্রান্সপারেন্ট। তাহলে আমাদের কি করতে হবে, আরেকটা নতুন ক্লাস নিতে পারি আমরা বর্ডার 2 নামে। ওটাকে আবার কি আমাদের নিজেদের মতো করে ডিজাইন করে নেব, তাই না? তো এটাই যদি আমি কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিলাম, এখানে 2 করে দিলাম। 2 দেওয়ার পর অবশ্যই এখানে আপডেট করতে হবে। আর এটাই আমি কপি করব, এটা কপি করে পেস্ট করলাম। আরে সেভ দিয়ে অভ্যাস হয়ে গেছে তো, শুধু কন্ট্রোলে আসতে এখানে দিয়ে দিলাম 2। আর এটা কি টপ থেকে -5, ঠিক আছে। আর এটা রাইট থেকে যাবে -5। দেওয়ার পর আমি যদি আপডেটে ক্লিক করি, কাজ হয়ে যাবে। থেকে কি ট্রান্সপারেন্ট এটা তো রাইট থেকে হওয়ার কথা, কারেক্ট। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যেগুলা আছে এগুলা করে দিব হ্যাশ 00। টপিকটা তো ট্রান্সপারেন্ট হবে। টপেরটা ট্রান্সপারেন্ট হবে, তাহলে এটা আমরা ট্রান্সপারেন্ট করে দিলাম। আর কোনটা? রাইটেরটা ট্রান্সপারেন্ট, আপডেট দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমি রিলোড করি, হয়েছে, এই ঠিক জায়গায় বসে গেছে কিন্তু। আর এই নিচের দুইটা, এগুলো আপনারা নিয়ে আসবেন বাসায় যখন কাজ করবেন। করতে পারবেন না? কি সমস্যা হচ্ছে? আমি প্লাগইন সবকিছু ইনস্টল করার পর ডিফল্ট ভাবে আপনি যখন ইনস্টল করেছেন আপনার ডিফল্ট ভাবে উপরে মেনুগুলো হ্যাঁ, আমি যখন পেজ ক্রিয়েট করতেছি তারপরে মেনু আসে। ঠিক। পেজ ক্রিয়েট মেনু আসে, কিন্তু পরে আবার এডিট করার সময় এডিট উইথ এলিমেন্টার যেটা, ওটা আমি খুঁজে পাই না। মানে একটা পেজ এডিট করা শেষ, তারপর নেক্সটটায় যাবো, তখন আর এলিমেন্টারের অপশনটা খুঁজে পাই আবার পেজের মধ্যে যাবেন, এখান থেকে আবার পেজের মধ্যে যাবেন, না। আরেকটা ক্রিয়েট করা লাগে না? নতুন পেজ। হ্যাঁ, রেডি পেজে কিভাবে edit করব? মানে আমি পেজ ক্রিয়েট করে ফেলেছি, সেখানে আমি এডিট করতে পারছি। ধরেন যে এই অ্যাবাউট পেজটা আপনি এডিট করতে চাচ্ছেন, তাই তো? তাহলে তো এই যে এখানে যদি আমি কোনো সময় এলিমেন্ট দিয়ে ওপেন করে থাকি একবার, তাহলে এখানে ডাইরেক্ট চলে আসবে। নাহলে আমাকে আর যদি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করি, আর আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমি যদি এই পেজের নামটা চেঞ্জ করতে চাই, মানে আমি ভুলে অন্য একটা নাম বলতে, এই যে এখানে এখানে টাইটেলটা চেঞ্জ করে দিবেন, এখানে অ্যাবাউট না দিয়ে ধরেন যে অ্যাবাউট ইভা দিলাম, আমি আপডেট করলাম। আর এখন আমি যদি এখানে রিলোড করে দেখি যে চেঞ্জ হয় কিনা, এই যে অ্যাবাউট ইভা। কিন্তু ভাই এডিটে দিলে তো এটা হচ্ছে যে আমি পেজের নাম চেঞ্জ করতেছি, কিন্তু এলিমেন্টার চেঞ্জের অপশন। এলিমেন্টরে কি চেঞ্জ করতে চাচ্ছেন? এই সেকশনগুলা? তখন এটা কি এডিট উইথ এলিমেন্টরে ওপেন করবেন, অথবা এখান থেকে এই যে এডিট উইথ এলিমেন্টর এই নিচে যেটা আছে,
আচ্ছা, ওগুলা দেখবেন, পিএইচপিটা দেখবেন, এটা করবেন। আর আমি আগের ক্লাসে যা যা দেখাইছি ওগুলা সবগুলা কমপ্লিট করবেন, ঠিক আছে? এই হচ্ছে আজকের ক্লাস এ পর্যন্তই।